হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমার ইংলিশ ডিপো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভিন্ন নিয়মাবলী এবং এর ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি অ্যাকচুয়াল সেন্স অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কী এবং এর মূল ভিত কী সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওটি বোঝার জন্য তোমাদের আগে ওই ভিডিওটি দেখা দরকার, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও গিয়ে, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো এর প্রথমে স্ট্রাকচার দেখে নিই। তো এই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে মেন ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাই হবে এখানে মেন ভার্ব হিসেবে বসবে, মানে সেটাকে বলে V1। ওকে, তো এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলাম, এখানে আরেকটা কথা বলে রাখি, এই সেন্টেন্স স্ট্রাকচারের উপর একটা ভিডিও বানানো আছে, সেটাও এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া হবে সেই ভিডিও, ঠিক আছে? মানে সেখানে দেওয়া আছে সাবজেক্ট কী, মেন ভার্ব কী, অবজেক্ট কী, সাবজেক্ট কী, আবার প্রেডিকেট কী, এগুলো সব দেওয়া আছে, ভালো মতো বুঝে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম বলা দরকার, কারণ এটা না হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝা যাবে না, ঠিক আছে? তো সেটা কি? এখানে যে আমরা মেন ভার্বটা বসাবো, সেটা সাবজেক্ট অনুসারে মেন ভার্বের পরে অনেক সময় এস বা ইএস যুক্ত হয়। তো সেটা কখন হয়? তো দেখে না যাক নোটের ক্ষেত্রে কি লেখা আছে। ইফ দ্য সাবজেক্ট ইজ ইন দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাড এস অর ইএস টু দ্য ভার্ব। তাহলে কী আছে? যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বে এস বা ইএস যুক্ত হবে। ইন অল আদার কেসেস দ্য মেন ভার্ব ইজ ইউজড স্ট্রেট অ্যাওয়ে। এবং অন্য সব ক্ষেত্রে মেন ভার্ব সেই যে ডিকশনারি ফর্মটা আছে সেটাই বসবে, মানে স্ট্রেট অ্যাওয়েতে বসবে, ঠিক আছে? তো কীভাবে এস বা ইএস যুক্ত হচ্ছে দেখো। মেন ভার্ব যেটা আছে ডিকশনারি ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কী আছে? খাম, COME, খাম। তো এটা যদি এস যুক্ত হয় তাহলে কী হচ্ছে? খামস, ঠিক আছে? তারপর কী আছে? গো। তারপর এটা কী হচ্ছে? গোস। তারপর কী আছে? গিভ, সেটা হয়ে যাচ্ছে গিভস। এগুলো কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়েও আমার আরেকটি ভিডিও আছে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এখন দেখি যে এর বিভিন্ন ব্যবহারের ক্ষেত্র, ঠিক আছে? তো দেখা যাক। প্রথমে হচ্ছে টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অর রেগুলার অর রিপিটেড অ্যাকশনস অর জেনারেল ফ্যাক্টস। এটা অভ্যাসগত কিংবা দৈনিক কিংবা বারংবার ঘটা এমন কোনো ঘটনা প্রকাশের ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, কিংবা জেনারেল ফ্যাক্টস মানে সাধারণ তথ্য তুলে ধরতেও এই টেন্স ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসেবে দেখা যাক, আই গেট আপ এভরি ডে অ্যাট 6 AM। আমি প্রতি সকালে কিংবা প্রতিদিন সকালে 6টার সময় উঠি। তো এটা অভ্যাসগত হয়ে গেল, যেহেতু প্রতিদিনই এই একই সময় সে ওঠে, অভ্যাস হয়ে গেল এটা। তারপর কি? হি অলওয়েজ কামস হিয়ার অন ফ্রাইডে। সে সব সময় শুক্রবার এখানে আসে, ঠিক আছে? তো এটাও সেই রেগুলার, দৈনিক কিংবা রিপিটেড অ্যাকশনের মধ্যে পড়ে গেল। এটাকে হ্যাবিচুয়ালও বলা যেতে পারে। হি টেক্স মিল্ক এভরি মর্নিং। সে প্রতি সকালে দুধ নেয়, মানে দুধ পান করে, ঠিক আছে? এটাও বারংবার রেগুলার অ্যাকশনের মধ্যে পড়ে গেল। ইট স্নোজ ইন আলাস্কা। আলাস্কায় বরফ পড়ে। তো আলাস্কায় তো বরফ সবসময় পড়ে, আগেও পড়তো, এখনও পড়ে এবং ভবিষ্যতেও পড়বে। তো এটাও সেই অনেকটা রেগুলার ঘটনার মধ্যে পড়ে গেল। তারপর দ্য এলিফ্যান্ট প্লেস ফুটবল ইন দ্য সার্কাস। সার্কাসে এলিফ্যান্ট কী করে? ফুটবল খেলে। তো সার্কাসে সাধারণত এলিফ্যান্টরা ফুটবল খেলে, তো সেই ঘটনা তুলে ধরা হলো। হি অলওয়েজ টেক্স টি উইদাউট সুগার। সে সব সময় চা নেয়, বলতে চা খায় চিনি ছাড়া। তো এটাও তার রেগুলার অ্যাকশনের মধ্যে পড়লো, কিংবা হ্যাবিচুয়ালও বলা যেতে পারে, কারণ চিনি ছাড়াই সে চা খাওয়ার অভ্যাস তার, ঠিক আছে? তারপর কি? অনামিকা অ্যান্ড মৌসুমি আর গার্লস। অনামিকা এবং মৌসুমি কি? মেয়ে।
এটা একটা জেনারেল ফ্যাক্ট তুলে ধরা হলো। এই তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, বোঝা গেল? এরপরে ব্যবহার হচ্ছে টু এক্সপ্রেস জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড পার্মানেন্ট অ্যাক্টিভিটিস, মানে সাধারণ কিংবা চিরন্তন সত্য কিংবা যে অ্যাক্টিভিটিগুলো পার্মানেন্ট, একদম চিরস্থায়ী, সেই ধরনের ঘটনা বা অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সতে লিখি। ঠিক আছে, তো কি সেগুলো? কয়েকটা উদাহরণ: দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তো এটা তো সেই চিরন্তন কিংবা এটা একটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী কী করে? সূর্যের চারদিকে ঘোরে। তো এটাও তো একটা ইউনিভার্সাল ট্রুথ অফ পার্মানেন্ট অ্যাক্টিভিটি। তারপর কি? টু অ্যান্ড টু মেক্স ফোর, দুই আর দুই মিলে চার হয়। কিংবা ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ওয়াটার বয়েলস অ্যাট 100°C, এগুলো তো সবগুলি সত্যিকারের ঘটনা। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিংবা হানি ইজ সুইট। ঠিক আছে, এগুলো সবগুলি জেনারেল আর ইউনিভার্সাল ট্রুথ কিংবা পার্মানেন্ট অ্যাক্টিভিটিস। ওকে, তারপর কি আছে? টু এক্সপ্রেস পজেশন, মানে যে আমাদের যে মালিকানা বা অধিকার, এগুলো বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। যেমন দ্য বল বিলংস টু মি, বলটি আমার, মানে বলটি আমার অধীনে আছে, যে বলটা মালিক আমি, এরকম বোঝাচ্ছে। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, যে এটা কী বোঝাচ্ছে? আমি একটি গাড়ির মালিক। তো সেটা তো পজিশন বোঝাচ্ছে, অধিকার কিংবা মালিক হওয়া, এটাই তো বোঝাচ্ছে। কিংবা আরেকটা আছে কি সেন্টেন্স? হি ওনস আ বিগ হাউস, এটা কি? যে তার একটি বড় বাড়ি আছে, কিংবা সে একটি বড় বাড়ির মালিক। তো কী বোঝা গেল? যে এখানে কারো অধিকার বোধ কিংবা মালিকানা বোধ, সেটা এক্সপ্রেস করতে গেলে এই ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তারপরে কি ব্যবহার আছে? টু এক্সপ্রেস মেন্টাল অ্যাক্টিভিটি, ইমোশনস অ্যান্ড ফিলিংস, মানসিক যে কাজকর্মগুলো, যে মানসিক চিন্তা ভাবনা, সেগুলো, কিংবা কারো আবেগ আবেগ প্রকাশ করতে গেলে, কিংবা কারো ভাবনা কিংবা ফিলিংস প্রকাশ করতে গেলে এই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। যেমন আই বিলিভ ইন ইউ, আই ট্রাস্ট ইন হিম, মানে আমি তাকে যে তোমাকে বিশ্বাস করি, এটা কিংবা তোমার উপর আমার আস্থা আছে। হি ট্রাস্টস ইন হিম, যে তার, মানে সে তাকে বিশ্বাস করে এবং তার উপর যে তার আস্থা আছে, এটা একটা যে তার যে একটা ফিলিংস কিংবা তার যে একটা মেন্টাল অ্যাক্টিভিটি, সেটাই তো প্রকাশ করছে। কিংবা দে আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, তারা আমার প্রবলেম কি বোঝে। ঠিক আছে, এটাও তো তাদের একটা মেন্টাল অ্যাক্টিভিটি। কিংবা ইউ কান্ট ফিল হার সেন্টিমেন্ট, তুমি তার সেন্টিমেন্ট বুঝতে পারো না। ঠিক আছে, কিংবা দে থিঙ্ক দ্যাট আই এম অলওয়েজ রং, তারা ভাবে বা যে কিংবা চিন্তা করে যে আমি সবসময় ভুল। এগুলো তো এক একজনের মেন্টাল অ্যাক্টিভিটি প্রকাশ করছে, কিংবা এক একজনের ফিলিংস প্রকাশ করছে। তো তাই এইসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। এরপরে কী নিয়ম আছে? ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস, আদেশ বা অনুরোধমূলক সেন্টেন্সের ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তো এখানে কি করা হচ্ছে? আদেশ দেওয়া হচ্ছে। তারপর কি আছে? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। তাহলে এখানে কি অনুরোধ করা হচ্ছে? ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না। তো এখানে সেই আদেশ দেওয়া হচ্ছে স্টপ ওয়ার্কিং অ্যান্ড টেক সাম রেস্ট, কাজ বন্ধ করো এবং কিছুটা সময় রেস্ট। তো এখানে আদেশ বা অনুরোধ বা অনুজ্ঞামূলক সেন্টেন্স ব্যবহৃত হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। এখানে অন্য কোনো টেন্স চলবে না। ঠিক আছে, অন্য কোনো টেন্সের ব্যবহার হবে না। তারপর কি আছে? ইন এক্সক্লামেটরি সেন্টেন্সেস, যেমন বিভিন্ন যে বিস্ময়সূচক যে বাক্যগুলো আছে, কিছু সেক্ষেত্রেও এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। সবসময় নয়, ফার্স্ট টেন্সেও এরকম সেন্টেন্স ব্যবহৃত হয়। তো এখানে দুটো উদাহরণ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে কি? হিয়ার কামস দ্য বাস,
তারপর কি, দেয়ার গোজ দ্য বাস। তো এই দুটো সেন্টেন্সের মিনিং বুঝতে অনেকেরই সমস্যা হয়, তো আমি মিনিংটা বুঝিয়ে দিচ্ছি। হিয়ার কামস দ্য বাস মানে যে তুমি কোনো একটা বাস স্ট্যান্ডে গিয়েছো কোনো একটা বাসের জন্য, তো তুমি স্ট্যান্ডে দাঁড়িয়েছো, তুমি যে বাসের জন্য অপেক্ষা করছো, হঠাৎ করে দেখলে যে সেই বাসটা তোমার দিকে আসছে, তখনই ওই বাসটা দেখে তুমি বলবে হিয়ার কামস দ্য বাস। তারপর পরের সেন্টেন্সটা কী আছে, দেয়ার গোজ দ্য বাস। তো তুমি কোথাও যাবে, তাই তুমি বাস স্ট্যান্ডে যাচ্ছ একটা বাসের জন্য, তো যখনই তুমি স্ট্যান্ডে পৌঁছালে দেখলে পৌঁছানোর আগেই একটা বাস ছেড়ে দিল, কিংবা তুমি যে বাসের জন্য যাচ্ছিলে সেই বাসটা ছেড়ে দিল, তো তুমি গিয়ে আর বাসটা ধরতে পারলেন না। তখন তুমি দেখতে পাচ্ছ যে বাসটা চলে গেল, তখন ওই পরিস্থিতিতে তুমি বলবে দেয়ার গোজ দ্য বাস। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে টু এক্সপ্রেস ফিক্সড প্ল্যান অর প্রোগ্রাম অফ ফিউচার টাইম দ্যাট ইজ আ পার্ট অফ প্রেজেন্ট প্ল্যান অর অ্যারেঞ্জমেন্ট। মানে তুমি বর্তমানে বসে ভবিষ্যতের কোনো একটা প্ল্যান তুমি অ্যারেঞ্জ বা প্ল্যান করলে সেই সব ক্ষেত্রে তোমার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ব্যবহার করতে হবে। সেটা অবশ্য ফিউচার ইনডিফিনিট টেন্স কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও হবে, তবে সেটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েও ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে ভবিষ্যতের কাল নির্ণায়ক এরকম অ্যাডভার্ব ইউজ করতে হবে, যেমন নেক্সট উইক, নেক্সট সানডে কিংবা টুমোরো, এই ধরনের যে ভবিষ্যতের কালকে নির্দেশ করে এরকম অ্যাডভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে। তো এর উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, দ্য স্কুল রিওপেন্স ইন জানুয়ারি। ঠিক আছে। তো স্কুল জানুয়ারি মাসে পুনরায় খুলবে। তো ঠিক আছে, এখানে হয়তো বর্তমান কোনো একটা সময় কি ডিসেম্বরে বসে স্কুল কর্তৃপক্ষ ঠিক করছে যে এটা জানুয়ারি মাসে খুলবে। ঠিক আছে। তা এটাকে যদি আমরা বলি যে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, সেটা কী হবে, দ্য স্কুল উইল রিওপেন ইন জানুয়ারি। ওকে। এরপর কী আছে, হি গোজ টু মুম্বাই নেক্সট উইক। সে পরের যে সপ্তাহ আছে সেই সপ্তাহে মুম্বাই যাবে। ঠিক আছে। হিজ ফাদার সেলস ফর আমেরিকা নেক্সট সানডে, কিংবা মাই ব্রাদার রিটার্নস টুমোরো। এখানে কি বলছে, যে আমার ভাই কালকে রিটার্ন করবে, ফিরে আসবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সেই ভবিষ্যতের কথা বলা আছে, যেটা বর্তমান দিনে বসে সেট করা হয়েছে। ঠিক আছে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সের কাজ করতে পারি। ইন কোটেশনস অ্যান্ড রিপোর্টিং মানে তুমি কোনো কোটেশন তুলে ধরতে, মানে কোটেশন বলতে কারো মুখের কথা বলতে উদ্ধৃতি, সরাসরি যে উদ্ধৃতি সেটাকে যদি তুমি সরাসরি বলতে চাও সেটাকে, কিংবা তুমি ওই কোটেশনকে যদি তুমি নিজের মতো বলতে চাও, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হতে পারে। যেমন কিডস অনেক দিন আগে একটা কথা বলেছিল কি, এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তো এই কথাটা তো কিডস অনেক দিন আগে বলেছে, কিন্তু সেটাকে তুমি এইভাবে প্রেজেন্ট হিসেবে ব্যবহার করতে পারো কিংবা লিখতে পারো। যেমন কিডস সেজ, কিডস সেড না বলে কিডস সেজ লিখতে পারো। তাই কীভাবে লিখবে, কিডস সেজ আ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার। ঠিক আছে। তারপর কি, শেক্সপিয়ারও একটা কথা অনেক দিন আগে বলে গেছে, দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার রান স্মুথ। তো সেটাকে শেক্সপিয়ার সেইড না বলে শেক্সপিয়ার সেইজ বলতে পারো। তাহলে কি, শেক্সপিয়ার সেইজ দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার রান স্মুথ। তারপর ধরো কেউ একটা কথা তোমার সম্পর্কে বলেছে আমাকে, যে তুমি বোকা, তো সেটাকে আমি যদি আমার মতো বলি সেটা এইভাবে হয়, দে টেল মি দ্যাট ইউ আর আ ফুল। তো এখানে যদি দ্যাট ইউজ না করতাম, তাহলে ইউজ না করে ওই ইউ আর এ ফুল কোটেশনে রাখতাম, তখন কিন্তু এটা সেই কোটেশনের মতো হয়ে যেত। তো সেটা হয়ে যেত ডিরেক্ট উদ্ধৃতি। তো আমি উদ্ধৃতিটাই কী করেছি, আমি আমার বিবরণের মাধ্যমে তোমাকে প্রকাশ করছি যে তারা তোমার কথা আমাকে বলেছে যে তুমি বোকা। ঠিক আছে। এরপরে ইনকন্ডিশনাল সেন্টেন্সেস মানে যে শর্তমূলক বাক্যগুলো আছে সেক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ বাংলায়, যদি তুমি আসো তাহলে আমি কাজটি করব। এইখানে যদি তুমি আসো, এখানে একটা শর্ত আছে যে তুমি আসলেই আমি কাজটি করব। তাহলে এইখানে যদি তুমি আসো এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, এবং তাহলে আমি কাজটি করব ওই অংশটা হবে
ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আরও কি উদাহরণ আছে ইংলিশে? ইফ ইউ রান ফাস্ট ইউ উইল উইন দ্য রেস। যদি তুমি জোরে দৌড়াও, স্পিডে দৌড়াও, তাহলে তুমি রেসটা জিতবে। তো এইখানে যদির সঙ্গে যে অংশটা আছে সেই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়েছে, তারপরে যে বাকি অংশটা আরেকটা যে অংশ আছে সেন্টেন্সে সেই অংশটা ফিউচার ইনডিফিনিট হয়েছে। তাহলে ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে ইউজ হচ্ছে সেটা লক্ষ্য করবে ভালো মতো। তো আরেকটা উদাহরণ কী আছে সেটা বলি। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই শ্যাল গেট ওয়েট, আমরা ভিজে যাব। তো বুঝতে পারছো কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে আর কোথায় ফিউচার ইনডিফিনিট হয়েছে। এরপর 3 নম্বর সেন্টেন্স হচ্ছে আই শ্যাল ওয়েট টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ, মানে তোমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক আছে, এখানে কোথায় ফিউচার ইনডিফিনিট এবং কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে সেটা লক্ষ্য করবে। তারপর আছে হোয়েন হি কামস হিয়ার হি উইল হেল্প মি। ওকে, এখানেও তোমরা সেই লক্ষ্য করতে পারছো, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এই সেন্টেন্সের মানে হচ্ছে এরকম, সে এলে সে আমাকে সাহায্য করবে, কিংবা এভাবেও বলা যেতে পারে সে যখন আসবে সে আমাকে সাহায্য করবে। ঠিক আছে, তারপরে এর পরের সেন্টেন্সগুলো তোমরা দেখে নিও। তারপরে ব্যবহারের ক্ষেত্র হচ্ছে ইট ইজ ইউজড ফর লাইভ ব্রডকাস্ট অর টেলিকাস্ট অফ ম্যাচ, ড্রামা, ফিল্ম এটসেট্রা। যেমন বিভিন্ন ধরনের যে ম্যাচ খেলা হয় কিংবা ড্রামা, ফিল্ম, এগুলো যখন লাইভ হয়, এগুলো লাইভের যে ব্রডকাস্ট করা হয় তখন যে ভাষ্য বা কথাগুলো বলা হয় তখন কথাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়। যেমন কোনো একটা ক্রিকেট খেলার ম্যাচে যখন বলা হয় যে সচিন কোনো একটা বলের পিছনে দৌড়ালো, সেটাকে ধরলো এবং ছুঁড়ে মারলো, এই কথাটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। সেটা এইভাবে, সচিন রানস আফটার দ্য বল, ক্যাচেস ইট অ্যান্ড থ্রোস ইট অন দ্য স্টাম্প। ঠিক আছে, এইভাবেই বলা হলো। তারপরে তুমি যদি বলো তোমার কোনো ভাই কিংবা আত্মীয় কোনো একটা সিনেমায় হিরোর রোল প্লে করেছে, ঠিক আছে, তো তখন তুমি কি বলবে যে হিরো রোল প্লে করেছিল? কারণ সিনেমাটা তো সারা জীবনই বর্তমান থাকবে, বিদ্যমান থাকবে, তাহলে সেই হিসেবে ও যে ওই সিনেমার হিরো সেটাও সারা জীবনই থাকবে। তাই সেটাকে তুমি এভাবে বলতে পারো, ইন দিস ফিল্ম মাই ব্রাদার প্লেজ দ্য রোল অফ হিরো। এই সিনেমায় আমার ভাই হিরো রোল প্লে করেছে। কথাটা আসছে পাস্টে, মানে অতীতের মতো যে করেছে, বাট আসলে কিন্তু এটা ওরকম নয়। মানে একটাকে ইংলিশে বলতে হবে যে সে হিরোর রোল প্লে করে এই সিনেমায়। ঠিক আছে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে এই ধরনের ক্ষেত্রে। তো এরপর আরেকটা রুল কী আছে, এটাই শেষ রুল, টু এক্সপ্রেস দ্য ফার্স্ট ইভেন্টস অফ হিস্ট্রি ইন লাইভ ফর্ম। মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে সেটাকে লাইভ ফর্মে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারো। সেটাকে ফার্স্ট টেন্সে ব্যবহার না করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারো। কিংবা কোনো গল্প, অতীতে কোনো গল্প হয়ে গেছে সেটাকে তুমি টোটালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারো। যেমন আমরা যখন স্টোরি লিখি মানে ইংলিশে, সেটা তো ফার্স্ট টেন্সেও লেখা যায়, কিন্তু তুমি যদি চাও সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো এর একটা উদাহরণ আছে, অ্যাট লাস্ট রাম কিলস রাবণ। তো যদি রামায়ণ অনুসারে মানে গল্প অনুসারে বলা যায়, রাম তো অনেক আগেই রাবণকে মেরে ফেলেছে, তাই না? তো সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এভাবে লিখতে পারি। মানে যে একটা গল্প হচ্ছে সেই গল্পের সময় বলি যে পরিশেষে রাম রাবণকে মারে, তো সেটাকে এইভাবে বলা যায়, অ্যাট লাস্ট রাম কিলস রাবণ। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে।